এই ছোট ব্রিডটা বাড়ির ভেতর থেকে দৌড়ে এসে একদম সোজা ওর উপরে অ্যাটাক করলো এবং ওর ঘাটটা ধরে নেড়ে ওকে দুটো টুকরো করে দিল। কিছু বাদ দেওয়া যাবে না। ছটফটে, দুরন্ত, চনমনে, খুব হার্ডি ব্রিড, খুব ভালো সাঁতার জানে, হান্টিং স্পেশালিস্ট, চরম দৌড়বিদ, মিনিমাম হেলথ ইস্যু। ব্যাপারটা কোথায়, এই কুকুরটাকে আপনি যদি মনে করেন পম বা সিঁড়ির মধ্যে, বিছানার মধ্যে বা বাক্সের মধ্যে সারাদিন বন্ধ করে রেখে দেবো, তাহলে কিন্তু এই ব্রিড আপনার জন্য নয়। একটা সময় তার সাইকোলজি কাজ করবে যে বাইরে থেকে যে মানুষগুলো আসছে সেগুলো আমার শত্রু, আমি ছাড় পেলে, সুযোগ পেলে এগুলোকে কামড়াবো। আইডিয়াল প্রাইস বলে কিছু নেই। আপনি যদি মেপে জুপে সব মেনটেন করে এক ব্রিডিং করান, তখন কিন্তু প্রাইসে 12 থেকে 14 বছরের জন্য একটা সাথী নিয়ে নেন, নো ডাউট। কিন্তু আপনি কিভাবে রাখছেন তার উপরে হেলথ ইস্যু। ব্রিডটাকে দেখে যারা ভেবেছেন এটা কোনো স্ট্রিট ডগের বাচ্চা অথবা এমন একটা ব্রিড যেটা আগে কোনো দিন দেখেননি, তাহলে এই ভিডিওটা অ্যাবসোলুটলি আপনার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি বুঝতে পারবেন এই নতুন ব্রিডটা বা এই না জানা ব্রিডটার সম্পর্কে, তার ক্যারেক্টারিস্টিক, এবং এই ব্রিডটা আপনার পরিবারের জন্য কতটা ভালো হতে পারে বা এই ব্রিডটার খারাপ দিক কোনগুলো আছে, সবটাই আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটায়। তার সাথে আরেকটা ছোট্ট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি যে আপনি যদি এমন কোনো ব্রিড খোঁজেন যেটা সাইজে ছোট হবে, মানে বিগলের থেকে ছোট এবং সিজুর থেকে বড়, তাহলে তা আপনার জন্য এই ব্রিডটা কিন্তু আইডিয়াল। আর এর সাথে আরেকটা ছোটো রিকোয়েস্ট যে আপনারা দয়া করে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, একটা ছোট্ট কমেন্ট করে দেবেন কেমন লাগছে। এছাড়াও নতুন কোনো ব্রিড যেটা নিয়ে আলোচনা করলে মনে হয় যে আপনাদের ভালো হবে, সেই ব্রিডটার নামও আপনি মেনশন করতে পারেন কমেন্ট বক্সে। তাছাড়া রিসেন্টলি ইউটিউবের ইন্ট্রোডিউস করা নতুন হাইপ অপশানটা আপনারা ইউজ করতে পারেন, যেটা কিন্তু আমার এই ভিডিওটার রিচ বাড়াতে এবং আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই এই ছোট্ট ছোটো পদক্ষেপগুলো আমাকে অনেক হেল্প করে, আমার টিমকে অনেক হেল্প করে। সো ওয়েলকাম ব্যাক টু ডগসক্লুসিভ। আমি সমীরণ, আপনারা দেখছেন আর ঠকবো ক্যাম্পেনের আরও একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওর জন্য আমরা যার কাছে এসেছি সে নিয়ে হচ্ছেন উজ্জ্বলদা। উজ্জ্বলদা, থ্যাংক ইউ ভেরি মাচ সময় দেওয়ার জন্য। ডগসক্লুসিভে আপনাকে অনেক অনেক ওয়েলকাম জানাই। নমস্কার, আপনার প্রচেষ্টাকে সত্যিই ধন্যবাদ। এই যে আর ঠকবো না এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে আপনি কাজ করছেন, কিন্তু বাস্তবে আমরা যেন ঠকার জন্যেই আছি। আমরা গিয়ে সস্তা খুঁজবো, সস্তায় খুঁজে হাট থেকে একটা ম্যানুপুলেটেড ব্রিড কিনে নিয়ে আসবো। সেই ব্রিডটার সম্পর্কে কিচ্ছু জানবো না, কোথায় জন্ম, কিভাবে জন্ম, কিন্তু সেটা নিয়ে ঠকবো। আর ভবিষ্যতে ডাক্তারের পেছনে পয়সা খরচা করব আর আক্ষেপ করব যে আমার একটা বড় ভুল হয়ে গেল। তো তাই আপনার প্রচেষ্টাকে সত্যি স্বাগত জানাই, সত্যি ভালো লাগে। আর এই জন্যেই আপনাকে যেচে আমি নিজেও বলেছি আপনাকে আসুন আমরা একটা ভিডিও করি। থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য আর ঠকবো না ক্যাম্পেইনটা নিয়ে। এবং জাস্টিফাইড হয় তখনই যখন সেটা মানুষের এবং আপনাদের সবার ভালোবাসা এবং সবার কাজে আসে জিনিসগুলো। দাদা, আজকে ভিডিওটা তো আলোচনা আমরা করবো জ্যাক রাসেল নিয়ে। তার আগে একটু আপনার জার্নিটা ইন শর্ট যদি বলেন যে আপনার শুরু কোথা থেকে এবং কেন জ্যাক রাসেল? কেন জ্যাক রাসেল বলতে গেলে বলি, আমি প্রথম শুরু করি রটহুইলার নিয়ে। রটহুইলার নিয়ে আমরা একটা জায়গা থেকে খেলে ফিরছি, যেটা সময় পাস করার জন্য আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম। তো সেখানে সার্চ করতে করতে হঠাৎ একটা ভিডিও দেখলাম যেখানে বেলজিয়াম মেলিনোস রয়েছে, একটা ডোবারম্যান রয়েছে, একটা ল্যাব্রাডর রয়েছে, সেই ফ্যামিলিতেই একটা জ্যাক রাসেল, একটা ছোট্ট কুকুর আছে। কী কুকুর আমি তখনও জানি না। দেখলাম একটা কালার সাপ ওদের বাড়ির বাগানের মধ্যে বেরিয়েছে। সবকটা বড় ব্রিড কালার সাপটাকে ঘিরে ধরে ঘেউ ঘেউ করে চেল্লাচ্ছে, কিন্তু কেউ সামনে মারতে যাচ্ছে না। এই ছোটো ব্রিডটা বাড়ির ভেতর থেকে দৌড়ে এসে একদম সোজা ওর উপরে অ্যাটাক করলো এবং ওর ঘাটটা ধরে নেড়ে ওকে দুটো টুকরো করে দিল। এবং এটা দেখার পরে আমি ইন্টারেস্ট বাড়লো আমার, এবং সার্চ করতে করতে জানতে পারলাম যেটা জ্যাক রাসেল টেরিয়ার। জেদ চেপে গেলে এই ব্রিডটাই আমার নিতে হবে, এই ব্রিডটা নেব, আমার জন্য একদম আদর্শ। তাই এইভাবেই জ্যাক রাসেল টেরিয়ার আমি নিয়েছি লকডাউনের সময়, 2020 শেষ 21 শুরু, এই সময় আমি জ্যাক রাসেল বাড়িতে নিয়ে আসি। এবং 3জন আলাদা আলাদা ব্রিডারের থেকে এই 3টে আলাদা ভিন্ন মা বাবার 3টে কুকুর আমি নিয়ে আসি। এর সাথে যে প্রশ্নটা আপনাকে করবো যে জ্যাক রাসেল নিয়ে সবার মনেই একটা কোয়েরি আছে, ইনফ্যাক্ট আমার মধ্যেও আছে। তো আমি একটু যদি জ্যাক রাসেলের অরিজিন বা হিস্ট্রিটা একটু শেয়ার করেন যে জ্যাক রাসেল কোথা থেকে, তাহলে ব্রিডটা সম্পর্কে একটু মানুষের কাছে ইনফরমেশন যায়। জ্যাক রাসেলের ইতিহাসটা পুরনো, কিন্তু খুব প্রাচীন নয়। 1900 শতকের প্রথম দিকে ইংল্যান্ডের রেভারেন্ড জন রাসেল, উনি ডেভেনশায়ার
ইংল্যান্ডের ডোভারসার বলে একটা জায়গা আছে, সেখানে এই জ্যাক রাসেলের উৎপত্তি করেন। ওনার নেশা ছিল ফক্স হান্টিং। ফক্স হান্টিংয়ের জন্য জ্যাক রাসেলকে উনি তৈরি করেন। ওনার কাছে একটা ছোট ব্রিড ছিল টেরিয়ার, সেটার নাম ছিল ট্রাম্প। সেই ফিমেল ট্রাম্পটার সাথে পরিবর্তন ঘটিয়ে ঘটিয়ে প্রযোজন ঘটিয়ে ঘটিয়ে জ্যাক রাসেলের উৎপত্তি করেন। কিন্তু বাস্তবে সেই সময় কিন্তু জ্যাক রাসেলের এই আমাদের ক্যানেল ক্লাবের স্বীকৃতি ছিল না। 1960 থেকে 70-এর মধ্যে ইংল্যান্ডের কিছু মানুষ অস্ট্রেলিয়ায় গিয়ে বসবাস শুরু করেন এবং সাথে জ্যাক রাসেল নিয়ে যান। কিছু মানুষ অস্ট্রেলিয়ার এই ইংল্যান্ড থেকেই কিন্তু ইম্পোর্টও করান, করিয়ে তাদের পরিবর্তন ঘটিয়ে ইমপ্রুভ করিয়ে তখন অস্ট্রেলিয়ান জ্যাক রাসেল ক্লাব তৈরি করেন এবং আলটিমেট তার অনেক পরে আমাদের ক্যানেল ক্লাব এর স্বীকৃতি দিয়েছে, সেটা 1916 সাল। আর জ্যাক রাসেল যার জন্যে অরিজিন ব্রিড এখনও কিন্তু সব জায়গায় রেজিস্টার্ড, তাই আছে ইংল্যান্ডের ব্রিড, কিন্তু আলটিমেট জ্যাক রাসেল টেরিয়ারটা ইমপ্রুভ হয়েছে অস্ট্রেলিয়াতে। রাইট। ওভারঅল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়? কিছু বাদ দেওয়া যাবে না। ছটফটে, দুরন্ত, চনমনে, খুব হার্ডি ব্রিড, খুব ভালো সাঁতার জানে, হান্টিং স্পেশালিস্ট, চরম দৌড়বীর, মিনিমাম হেলথ ইস্যু। এর সবথেকে বড় ইস্যু একটাই হচ্ছে শেডিংটা হয়, সারা বছর শেডিং হয়, তাই সপ্তাহে 2 বার একে ব্রাশ করলে যথেষ্ট, আর কিচ্ছু কোনো প্রবলেম নেই। রাইট। এখান থেকে একটা ছোট প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে চাইবো যে এক্সারসাইজ নিড, আপনি এই ধরনের ওভার এনার্জাইজ ডগের ক্ষেত্রে এক্সারসাইজ নিড কতটা হয় বা কীভাবে সেটাকে হ্যান্ডেল করা যায়? ব্যাপারটা কোথায়, এই কুকুরটাকে আপনি যদি মনে করেন পম বা সিরজুর মধ্যে, বিছানার মধ্যে বা বাক্সের মধ্যে সারাদিন বন্ধ করে রেখে দেবো, তাহলে কিন্তু এই ব্রিড আপনার জন্য নয়। রাইট। আপনার বাড়িতে মিনিমাম একটা কোর্টিয়ার্ড থাকতে হবে। কোর্টিয়ার্ড না থাকলেও আপনার ফ্ল্যাটের ছাদটাকে আপনি ইউজ করতে পারেন, এই পরিস্থিতি থাকতে হবে। ওকে সকালে 1/2 ঘন্টা, বিকেলে 1/2 ঘন্টা মিনিমাম এই ছাদটুকু দিতে হবে। ওর ব্রেনকে যদি সবসময় বিজি না রাখতে পারেন, তাহলে জ্যাক রাসেল নেওয়ার প্রয়োজন নেই, নিলে আপনি ভুল করবেন। আই হোপ আপনাদের ক্লিয়ার হচ্ছে জিনিসটা। আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম, কারণ একটা ওভার এনার্জাইজ ডগ যখন হয়, তার এনার্জি ম্যানেজমেন্ট সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে যায় যখন কেউ সেই ব্রিডের দিকে যায়। তো আপনি হয়তো, এবং এটা ইনফ্যাক্ট বিগলের ক্ষেত্রেও এই মিস্টেকটা অনেকে করে, ভাবে ছোট ব্রিড আমি অ্যাপার্টমেন্টে রেখে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি দে আর হাউন্ড ব্রিডস। তো ওদের এনার্জি অনেক বেশি হাই থাকে অ্যাজ কম্পেয়ার টু গান ডগ বা ল্যাব্রাডর বা যে কোনো এই ধরনের ডগের থেকে। তো আমরা প্রথমে একটু সিলেকশানে ভুল করি, সেজন্য বারবার বলছি এনার্জি কন্ট্রোল করা এবং তার জন্য আপনার সময় থাকা, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তো সেটা অবশ্যই ভেবে নেবেন। এর সাথে একটা জিনিস আপনাকে জানতে চাইবো দাদা, ওভারঅল পার্সোনালিটি বা টেম্পারমেন্ট কেমন হয়? খুব মিশুকে, খুব হুল্লোড়ে, খুব খেলা করতে ভালোবাসে। আপনার যা শেখাবেন খুব সহজে শিখতে পারে এবং আপনার কমান্ড প্রতিটা নিখুঁতভাবেও পালন করবে। এটা জ্যাক রাসেলের ক্যারেক্টারিস্টিক। আর আউটার মানে বাইরের কোনো লোক যদি আসে, সেক্ষেত্রে মানে ওভারঅল রিয়াকশন বা ব্যাপারটা কী জানুন তো, কোনো ডগই কিন্তু অজানা মানুষকে অ্যাকসেপ্ট করে না। এটা আমাদের করতে হয়। আমরা সোশ্যালাইজ না করে তাকে খাঁচায় ভর্তি করে রাখলাম আর অন্য মানুষের কাছে ছেড়ে দিলাম, সে মানুষটাকে চেনে না জানে না, আলটিমেট অ্যাটাক করবে। রাইট। ঠিক ঘটনা এরকমই। আবার আপনি কোনো সোশ্যালাইজ ডগকে রেগুলার করুন, বাড়িতে মানুষ এলে তাকে খাঁচায় ভরে দিলেন, একটা সময় তার সাইকোলজি কাজ করবে যে বাইরে থেকে যে মানুষগুলো আসছে সেগুলো আমার শত্রু, আমি ছাড় পেলে, সুযোগ পেলে এগুলোকে কামড়াবো। অতএব আপনি কিভাবে সোশ্যালাইজ করছেন তার উপরেই নির্ভর করছে ও কামড়াবে কি কামড়াবে না। কুকুর কামড়াবে, এটাই তো নর্মাল। কোনো কুকুর কিভাবে কামড়াবে না এটাই হচ্ছে প্রশ্ন, আর এটাই শেখার বিষয়। এখান থেকেই পরের একদম কানেক্টেড কোয়েশ্চেন, যে ট্রেনিং কতটা ইম্পর্টেন্ট এই ব্রিডের ক্ষেত্রে? ব্যাপারটা কি বলুন তো, এখন তো মানুষ একটা বাচ্চাকে বাড়িতে নিয়ে এসেই ভাবছে প্রথমে আমাকে হ্যান্ডশেক করবে, তারপরে 2 হাতে প্রণাম করবে। রাইট। তাকে সোশ্যালাইজ করার আগে একটা এই রকম ট্রেনিং শুরু করে দিচ্ছে। সে মুখে ফ্ল্যাগ নিয়ে 15ই আগস্টে একটু হাঁটবে বা দাঁড়াবে, 2 পা তুলে নমস্কার করবে। এই চাহিদাগুলো মানুষের বেশি, এইগুলোর প্রয়োজন হয় না। কিন্তু তাকে রেগুলার কোনটা নো কোনটা ইয়েস এই জিনিসটা ফার্স্ট শেখানো, তারপরে তাকে সোশ্যালাইজ করা, প্রতিটা মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া, তাদের সাথে বিহেভ কী করবে সেটা শেখানো। এবং আমি যখন নো বলবো নো, যখন ইয়েস বলবো ইয়েস। এটার জন্যে কখনো কখনো আমি অন্ততপক্ষে করি, খবরের কাগজ ছোট্ট একটা গুটিয়ে ছোট্ট লাঠি করি। ওই গুটিয়ে লাঠি ওর আঘাত জোর লাগবে না, কিন্তু চপাট করে একটা আওয়াজ হবে, ও ভয়ে কিন্তু নো ব্যাপারটা শিখবে। ও কোনো বদমাইশি করছে, হয়তো আপনার ছুটিটা ধরে কামড়াচ্ছে বা কিছু করছে, আমি ওটা দিয়ে একটা
দিলাম, দিয়ে নো বললাম, ও বুঝলো যে আমাকে নো বলছে মানে এর পরেরটা কিন্তু ওই আবার লাঠির ঘা পড়বে, কিন্তু এইটা 1 মাস 2 মাস করতে করতে ও নো কথাটাই নিয়ে নেবে, লাঠির ঘাত দরকার পড়বে না। একদম তাই, এবং এগুলো কোথাও না কোথাও খুব পুরনো পদ্ধতি কিন্তু আজও কাজ করে। একদম তাই, একদম। আমি ইনফ্যাক্ট আমি এটা আরেকজনের কাছেও শুনেছি যে সেও এই প্রসেসটা করেন, এই খবরের কাগজ যেটা বেসিক্যালি আওয়াজ সৃষ্টি করে, লাগে না, তো সেটাতেই সাউন্ডটা অনেকটা ইম্প্যাক্ট করে ওদের সাথে, এবং সেটা কম্বিনেশনে ওদের কাছে একটা স্ট্রিক্ট অ্যাকশন যায়। এটা খুব ভালো বললেন, যারা শুনছেন তাদের অনেকের ক্ষেত্রে হয়তো কাজে লাগবে। এর সাথে আপনি প্রথমে একটুখানি টাচ করেছেন হেলথ ইস্যু নিয়ে, তো আমি একটু ইনডেপথ জানতে চাইবো যে ওভারঅল হেলথ ইস্যুস বা কোনো ক্রনিক যেটা এই স্পেসিফিক ব্রিড স্পেসিফিক কোনো ইস্যুস যেটা নিয়ে মানুষ ফেস করতে পারে, তো সেটা নিয়ে যদি একটু কথা বলেন, বা ওভারঅল লংজিভিটি কতটা হয় ব্রিডের, বা লাইফ স্প্যান কতটা হয়, এটা নিয়ে যদি একটু বলেন। আপনি জ্যাক রাসেল বাড়িতে নিয়ে আসলে মানেন 12 থেকে 14 বছরের জন্য একটা সাথী নিয়ে এলেন, নো ডাউট, কিন্তু আপনি কিভাবে রাখছেন তার উপরে হেলথ ইস্যু। আপনি তাকে নিয়মিত ডিওয়ার্মিং করাচ্ছেন কিনা, আপনি তাকে নিয়মিত লিভার গার্ডের টনিক খাওয়াচ্ছেন কিনা, আপনি তার গায়ে টিক ফিলা কী হয়েছে তার ট্রিটমেন্ট করছেন কিনা, তার উপর তার হেলথ ইস্যু এসে যায় বা না আসে। এরকে নিয়ে জ্যাক রাসেল নিয়ে আমি একটা প্রবলেম ফেস করেছি যে সারা বছর এদের হালকা শেডিং হয়, কিন্তু নর্মালি প্রতিটা কুকুরের যেরকম একবার করে হিউজ শেডিং হয়, এদেরও কিন্তু বর্ষার পরে এই হিউজ শেডিংটা হয়। আর যে শেডিংটুকু হয় সেটার জন্য কিন্তু আপনি সপ্তাহে 2 বার মাত্র ব্রাশ করুন, সাফিসিয়েন্ট, তার বেশি প্রয়োজন হয় না। কোনো রকম হেলথ ইস্যু নয়, এমনকি এরকমও হয়েছে গরমকালে আমি সকালবেলা একবার গা ধুয়ে দিয়েছি, চান করে দিয়েছি ফোয়ারা দিয়ে, আবার বিকেলবেলা করে দিয়েছি, কিন্তু তাতে এক্সট্রা কোনো মোছামুছিও করতে প্রয়োজন হয় না, এত হার্ডি ব্রিড। আমার এই ছাদের মধ্যেই ফোয়ারা দিয়ে চান করাই, আবার ছাদে ছেড়ে দিই, ছাদে নর্মালি শুকিয়ে যায়, বাড়ি চলে যায়। তো ওভারঅল গ্রুমিংয়েও অ্যাসাস সেরকম কিছু গ্রুমিংয়ের খরচা নেই। আর আরেকটা জিনিস আমি বলবো যে ওভারঅল কস্ট অফ মেনটেনেন্স কিরম হতে পারে, একজন যদি কেউ ভাবে যে আমি নেব বাড়িতে, তার সে মাথায় যদি রাখে কিরম হতে পারে মান্থলি? একটা বড় জিএসডি পুষুন, একটা ল্যাব্রেডর পুষুন, ওরা খেতে খেতে মাজলের পাশ দিয়ে যে খাবারটা পড়ে যায়, এই পড়া খাবারটুকুর পরিমাণ খাবার খেয়ে একটা জ্যাক রাসেল সুস্থ থাকে, রাইট? তো তাহলে আপনি ভাবুন যে কতটা। আমি বলি ধরুন মাংসর পিস সকালে 50 গ্রাম, বিকেলে 50 গ্রাম, মোর দ্যান সাফিসিয়েন্ট। এর বেশি দিলে হবে কি, আপনি যদি ততটা পরিশ্রম না করান ও আস্তে আস্তে ফ্যাট হয়ে যাবে, রাইট? তো সেটা তো আমার আকাঙ্ক্ষিত বিষয় নয়। আপনি সকালে 50, বিকেলে 50 দিন, আর 25 গ্রাম করে 2 বার দিন, ড্রাই ফ্রুট দিন। আর তার সাথে আমি যেটা নিয়মিত করি, প্রতিদিন দুপুরবেলা ওর কিন্তু 25 থেকে 30 গ্রাম টক দই বাঁধা, একদম, এটা আমি নিয়মিত দিয়ে যাই, এছাড়া আমার কোনো খরচা, এক্সট্রা কোনো খরচা নেই। টোটাল আপনি কত কস্টিং পেলেন? আমার মনে হয় না টোটাল কস্টিংটা 25 থেকে 30 টাকার বাইরে হবে। এর সাথে দাদা একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আইডিয়াল ফ্যামিলিকে মানে কাদের জন্য জ্যাক রাসেল? আপনি যদি অ্যাক্টিভ হন, আপনি যদি নিজেকে সচল রাখার চিন্তাভাবনা করেন, তাহলে জ্যাক রাসেল নিন। আর যদি মনে করেন যে খাঁচায় একটা প্রাণী রাখবো, তাকে দেখে আনন্দ করব, আপনি একটা টেডি টয় কিনে নিয়ে তাকে খাঁচায় রাখুন, আর আপনি ল্যাদ খান। মানে ইন শর্ট আমি বলতে পারি ওয়ার্কিং পারসন যারা সময় বের করা যাদের কাছে ডিফিকাল্ট, তারা অ্যাভয়েড করা বেটার। একদম একে সময় দিতে হবে, এর ব্রেনটাকে বিজি রাখতে হবে। বাড়িতে কেউ একজন আছে সে সময় দিতে পারবে অ্যাটলিস্ট, তাহলে তার এগুলো একদম রাইট। আর একটা ছোট প্রশ্ন যেটা খুব কানেক্টেড এর সাথে, সেটা হচ্ছে যে প্রাইজিং বা আইডিয়াল প্রাইজিং কত হতে পারে জ্যাক রাসেলের ক্ষেত্রে? দেখুন, আইডিয়াল প্রাইস বলে কিছু নেই। আপনি যখন হিউজ প্রোডাকশান করবেন তখন দাম কস্টিং সস্তা হয়ে যাবে, আর আপনি যদি মেপে জুপে সব মেনটেন করে একটা ব্রিডিং করান, তখন কিন্তু প্রাইস একটু হাই হবে। জ্যাক রাসেল টেরিয়ার আপনি 8,000 টাকায় পাবেন না। আবার জ্যাক রাসেল টেরিয়ার 1 লাখ 1.5 লাখ টাকায় ইন্ডিয়ান ব্রিডই আছে, ইন্ডিয়ার ব্রিড ইন ইন্ডিয়া কুকুরে 1 লাখ টাকাও আছে। তো অতএব আমার কাছে যা রয়েছে সেটা মোটামুটি রেঞ্জ আপনি 25 থেকে 55-র মধ্যে ধরতে পারেন। তা আমি বললাম 25 থেকে 55, যদি আমি দেখি সত্যি মানুষটা জ্যাক রাসেল পোষার যোগ্য, সেখানে অবশ্যই ব্যাপারটা নিগোসিয়েবল। রাইট। সো আমরা এই ভিডিওটায় আজকে এখানেই শেষ করবো দাদা, কারণ আমরা এই ভিডিওটায় বেসিক্যালি সেইগুলো নিয়ে আলোচনা করলাম যে জ্যাক রাসেলের ব্রিডটার ইনফরমেশন এবং এর ভালো দিক বা এর এমন কিছু পার্সপেক্টিভ যেটা আপনাকে এই ব্রিডটার প্রতি ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারে। তো আমরা ডেফিনেটলি এর একটা পরের পার্ট করার চেষ্টা করব, যেখানে আমরা বাকি অব্লিগেশনস এবং কী কী জিনিস আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে
সেই ব্যাপারগুলো নিয়েও আলোচনা করব। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা সেকেন্ড পার্ট চাইছেন কিনা। যদি আপনারা সেকেন্ড পার্ট চান তাহলে ডেফিনেটলি আমি একটা সেকেন্ড পার্ট করার চেষ্টা করব দাদার সাথে বসে, এবং সেখানে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে এটুকুনিই বলবো, আপনাদের সবার হেল্প সাপোর্ট আমার খুব প্রয়োজন, কারণ এখন ইউটিউব আগের মতো নেই। তাই আপনারা যদি ভিডিওটা মনে হয় যে ভালো হয়েছে, তাহলে ভিডিওর প্রথমেও যেগুলো বলেছি একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, বা অন্য কোনো ব্রিডের ভিডিও চাইলে সেটাও জানান। আর তার সাথে একটা হাইপ বলে নতুন অপশান এসে, সেটাই যদি আপনি হাইপ ক্লিক করেন, তাতে ভিডিওটার র্যাঙ্ক ওভারঅল ইমপ্রুভ করে এবং ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছয়। তাই এতে আপনাদের কোনো খরচ হয় না, আমি এবং আমার এন্টার টিম অনেক বেশি এন্থু পাই এই নতুন নতুন ভিডিও করার জন্য। সো টিল দেন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন বলে নমস্কার।